চলে এসেছি বিতানদার ধাবায়। রাত্রির 9টায় প্ল্যান করে রাত্রির 12টা 10 বাজে আমি রেডি, আরেকজন রেডি হচ্ছে। কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাক। আপাতত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে 12:30টার মধ্যে বেরিয়ে যাব। দেখেই মনে হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য আমি রেডি। ঘাম, মাই গড, এরম গরম। টাটা, আপাতত কমপ্লিট রেডি হওয়া। নিচে নামছি, রওনা দেবো জাস্ট। এলাম, টাটা টাটা। হ্যাঁ, তো দেখা হচ্ছে আবার 9 তারিখ। হ্যাঁ, রাত 12টা 46 আমাদের জার্নি স্টার্ট হলো। বেরিয়ে ঠিক হলো শিলিগুড়ির দিকেই তাহলে যাওয়া যাক। দমদম থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 554 কিলোমিটার। সময় লাগবে বলছে বাইকে 12 ঘন্টার মতো। রাতে শান্ত কলকাতা পেরিয়ে নতুন NH-12 ধরে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের টানে। একেবারে ঝকঝকে রাস্তা, তবে মাঝে কিছু ডাইভারশন আর সিঙ্গেল লেন প্যাচ রয়েছে, যার জন্য গাড়ি কিন্তু একটু বেশি কেয়ারফুলি চালাতে হয়েছে। সময় 4:22। আমরা এখন পাপ্পুদা ধাবাতে এসছি। কিছু চা এখানে খেতে হবে, না হলে একটু ঘুম ঘুম পাচ্ছে। আর মাঝে কোথাও হল্ট নিইনি, এই কারণেই যে মানে যেখানে হল্ট নেবো অন্তত 5-10 মিনিট দাঁড়াবো। একটু যেখানে মানে অস্বস্তি হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম, আর সেটা জাস্ট 2 মিনিটের জন্য, খুব বেশিক্ষণ নয়। সবে ভোরের আলোটা ফুটেছে, চারদিকটা এত সুন্দর লাগছে, পুরো নীল আকাশ। তো আপাতত তেলটা নিয়ে আমরা আবার রওনা দেবো। চেষ্টা করব এখন এই মুহূর্তে না দাঁড়ানো। আমরা একটা টাইম বেঁধে দিই যে নয় 1 ঘন্টা, নয় 2 ঘন্টা পর পর দাঁড়ানো। ওখানেও টাইম মোটামুটি 3-4 ঘন্টা পরই আমরা দাঁড়িয়েছি। আবার নেক্সট দাঁড়ানোর প্ল্যানটা 2 ঘন্টা অ্যাটলিস্ট নিয়ম মাফিক হোক। নিয়ম আমরা নিজেরাই নিয়ম বানাই, আবার নিজেরাই সেটা পালন করতে পারি না। মনে হয় 10 কিলোমিটারও যায়নি এই মেঘলা ওয়েদারের সাথে ঠান্ডা হাওয়া, বাকিটা তো জাস্ট পুরো ইতিহাস। সবাই বলেছিল ভিডিও যখন বানাতে তখন ভরপুর এনার্জেটিক থাকতে। আমি তো বুঝিয়ে উঠতে পারছি না যে মানুষ এত এনার্জি পায় কী করে। আমার তো ওই ভোরের হাওয়াটা খেয়েই এত ঘুম পাচ্ছে, মা গো মা। এখন তো মনে হচ্ছে পুরো স্নান করলেও আমার ঘুম যাবে না, বিভৎস ঘুম পাচ্ছে। আমি তো হাই করতেই পারছি না, সব ভুলেই গেছি হাহাই তাকে বলে। ও মাই গড। দুবাই আর কতটা? হ্যাঁ, এরপর মনের জোর আর এক ভার চায়ের সাথে এগিয়ে চললো আমাদের অভিযান। আর কি করার, যুদ্ধে যখন নেমেই পড়েছি তখন এগিয়ে যেতেই হবে কমরেড। চোখের শান্তি, মনের তৃপ্তি, চা বাগানের শুরুয়াত। আগে আরও ছিল, কিন্তু তখন আমি নাম নিয়ে করতে পারিনি আর কি। আমাদের বেশ কিছুক্ষণ আগে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন আপাতত কোথায় যাব বলে এটা একটা সমস্যা হচ্ছিল যে কোথায় আমরা হল্ট নেব। প্রথমে ফার্স্টে ভেবেছিলাম যে শিলিগুড়িতে নেওয়া গেলে ভালো হতো, কিন্তু তারপর শিলিগুড়ি যাওয়াটা একদম মানে বেকারই, কারণ ওখানে কোনো মানে কিছু দেখার নেই। তো শিলিগুড়ি থেকে একটু এগিয়ে আমরা একটা হোমস্টের খোঁজ পেয়েছি। হোমস্টেটায় আমরা রয়েছি, রঙ্গি হোমস্টে।
একদম বেঙ্গল সাফারির একদম গায়ে হোমস্টেটা এরকম একটা ফার্ম মতো করা। ব্যাক সাইডে অনেক মুরগি, কুকুর, বেড়ালেরা পালন করে। এটা আমাদের রুমের এন্ট্রান্স, ভীষণ সাজানো গোছানো। বাইরেটা করছি, রুমের এন্ট্রান্স হচ্ছে এটা। এখানে একটা বসার জায়গা এরকম এবং প্রচুর গাছপালা। এই রুমটা আমাদের, এখানে দুটো বেড রয়েছে, একটায় ডাবল, এটা ডাবল, এটা সিঙ্গেল। এখানে কিছু জিনিস আমাদেরই রয়েছে। এখানে একটা টেবিল, ঘরটা যথেষ্ট বড় এবং ওটা বাথরুম, এসি। এখানের খাওয়া দাওয়া নিয়ে না বিশেষ কিছু বলার নেই, একেবারে অনবদ্য এবং এদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং ভীষণ পরিপাটি। এরপর আমাদের বেরিয়ে পড়ার পালা। শহরের যানজট এড়িয়ে একটা শর্টকাট রুট হোমস্টের দাদাই আমাদের দেখিয়ে দেয়। এটা কিন্তু কোনো প্রপার রুট নয়। আমরা চলেছি এখন মহানন্দা রিভার বেডের ওপর থেকে। এই রাস্তায় কানেক্ট করেছে চা বাগান পেরিয়ে সোজা হিলকাট রোডে। দার্জিলিং যাওয়ার রাস্তা কিন্তু মূলত তিনটে: হিলকাট রোড, রোহিণী রোড আর পাংখাবাড়ি রোড। পাংখাবাড়ি আর রোহিণীর রাস্তা কিন্তু যথেষ্ট চড়াই, সেই তুলনায় আবার হিলকাট রোড তো চড়াই নয়ই, বরং ভীষণ কমফোর্টেবল। তবে একটু ঘুরপথ, তাই সময় খানিক বেশি লাগে, যা পাহাড়ের সৌন্দর্যের কাছে কিছুই না। এই রুটেই কিন্তু পড়বে পাহাড়ি সুন্দর টয় ট্রেনের সব স্টেশনগুলো। উচ্চতা বাড়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডাও বেশ অনুভব হচ্ছিল এবার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর ঠান্ডার আমেজ, সত্যি মনটা ফুরফুরে হয়ে ওঠে। চলার পথে হঠাৎ দেখা পেলাম দ্য গ্রেট হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেনের। আর হ্যাঁ, এই রুটে অবশ্যই খেয়াল রাখতে হবে রাস্তার উপর থেকে যাওয়া ট্রেন ট্র্যাকের ক্রসিংগুলো। ঘুরতে আসার ফুর্তি, সাথে পাহাড়ের ম্যাগি ভুলিয়ে দিয়েছিল আমাদের ওয়েদার আপডেট। হঠাৎ করেই চারপাশ মেঘে ঢাকা, আর তারপর থেকেই শুরু হলো বৃষ্টি। তবে যাই বলো, দার্জিলিং আর বৃষ্টি সেদিনও ছিল, আজও আছে, আর পরবর্তীতেও থাকবে। মর্নিং। আমরা শিলিগুড়িতে কালকে একটা হোটেলে স্টে করেছি, অনেক বৃষ্টির মধ্যে এসছি এখানে। তো আমরা ফার্স্টে তো হোটেল বুক করে আসিনি, তো একটুখানি খুঁজতে প্রবলেম হয়েছে। এবং খোঁজার আগে আমাদের তিনটে জিনিস একটু নোটিস করতে হতো, মানে খেয়াল রাখতে হতো যে বাইক কোথায় পার্কিং হবে, বা রাস্তাটা যেহেতু একদম স্টিফ হয়ে যেত, তো কোথায় আমরা বাইক রাখবো বা বাইকের গ্যারেজের কী ব্যবস্থা রয়েছে। তো এই সব মেটানোর পরে একটি হোটেলের আমরা সন্ধান পাই, এবং হোটেলটায় এসে আমরা ভীষণ, মানে হেল্পফুল তো ভীষণ এরা।
প্লাস মানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদের জন্য, আমাদের থাকার জন্য, আমাদের বাইকের জন্য, মানে খুবই হেল্পফুল। হোটেলটা একবার ঘুরে দেখাবো। কালকে একদমই ভিডিও করতে পারিনি কারণ কালকে পুরো বৃষ্টিতে ভিজে ভীষণ রকম টায়ার্ড হয়ে পড়েছিলাম। এটা আমাদের লবি, এটা আমাদের রুম। এখানে ভিউ পাওয়া যায়, এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা ডাবল বেড, কিন্তু এটা 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। সামনে এটা 2টো চেয়ার, একটা টেবিল, টিভি রয়েছে, সবসময়তে যা খুশি দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। একটাখানে ওয়ার্ড্রপ রয়েছে, মেয়েদের যেটা মেন জিনিস থাকে, আয়না আছে। এদিকটায় হচ্ছে বাথরুম, এখানে 24 আওয়ার গিজার, কোমোড, বেসিন। এখান দিয়ে গেলে আমাদের পুরো একটা ভিউ পাওয়া যায়। এইখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। এখানটা এরা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে। যদি গ্রুপ ওয়াইজ বা বন্ধুরা এসে এখানে আড্ডা জমানো যায়, মানে বিশাল জমে যাবে ব্যাপারটা। এখান থেকে ভিউটা পুরো পাওয়া যায়। মানে কেউ যদি ভিউ রুম নাও পায় তো অসুবিধা নেই, তারা এখানে এসে পুরো ভিউটা পাবে, এখান থেকে একদম টানা ভিউ। তো ওটা কোনো সমস্যা নেই যে ভিউ রুম আমাকে নিতেই হবে। আমরা রওনা দিয়েছি এই 9টা 9:30 নাগাদ। এখন আমরা জুতে যাব। জুই তো জানি না ওখানেও কিছু দেখতে পাবো কিনা, কারণ বৃষ্টি হচ্ছে, ওরাও বেরোবে কিনা। তবে যাব, কারণ আমি কোনোদিন যাইনি জুতে, ও একবার গেছে। ড্রেসটা এখন নতুন পরে বেরিয়েছিলাম, যা সাজগোজ দিয়ে বেরিয়েছিলাম, কোনো কিছু লাভ নেই কারণ এখানে বৃষ্টি হচ্ছে। আর ছাতা নিলে ভালো হতো, কিন্তু ছাতাটা ক্যারি করা একটু মুশকিল, যেহেতু আমরা বাইকে এসেছি, সেটা নিয়ে যাওয়ার সমস্যা। তো ঝাড়াত পা রেনকোটই গুড, মাথাটা ঢাকতে হবেই, কারণ হেলমেট করলে মাথা যন্ত্রণায় বাঁচা যাবে না। দেখা হবে সেটা। জুয়ের গেট, এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা জানি না টিকিটের কত টাকা, কিন্তু কাটা হয়ে গেলে আমরা বলছি। রেড পান্ডা পুরো বদলাই। আরেকটা আছে। জুটা দেখা হয়ে গেছে কমপ্লিট। জুয়ের কিছু এন্ট্রি ফি রয়েছে, আমাদের জন্য 110 টাকা, ফরেনারদের জন্য 180। ক্যামেরা যদি ডিএসএলআর কেউ নিয়ে আসে তাহলে 10 টাকা এক্সট্রা চার্জ। আর 6 বছরের বাচ্চাদের, 6 বছরের নিচের বাচ্চাদের কোনো রকম এন্ট্রি ফি লাগছে না এখানে। জুয়ের ভেতর ভীষণ পরিষ্কার। অ্যাকচুয়ালি এখানে হিমালয়ের যা যা পশু পাখি আছে সেগুলোকে এখানে রাখা হয়েছে, এবং প্রপার মেনটেনেন্স কাকে বলে এখানে এসে দেখা উচিত। যারা সিরিয়াসলি পশুপ্রেমী, যারা অন্য চিড়িয়াখানায় গিয়ে, মানে এই কারণে এখন যায় না যে ওখানে পশু পাখিগুলোকে দেখলে লিটারালি কষ্ট লাগে, খাওয়ানো দাওয়ানো নেই, হৃষ্টপুষ্ট নেই, নোংরা। এখানে একদম অপোজিট, মানে বাঘ পুরো হৃষ্টপুষ্ট, দেখেই মনে হচ্ছে পরিষ্কার। সাথে সাথে নোংরা কিছু হলেও, কিছু করলেও সাথে সাথে সেটাকে ক্লিন করা হচ্ছে। তো এই দিকে রিভিউ মানে 10 on 10, এখানে কেউ কিছু করতেই পারবে না। না না, ভিডিও সাউন্ড ঠিকই আছে,
শেষের কিছু ক্লিপে সাউন্ড রেকর্ড হয়নি। আজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফেরার পালা। এবারের মতো পাহাড়ের অভিযান শেষ। মনটা একটু খারাপ, তবে ফিরতি পথে পাহাড়ের বাঁকে তার সৌন্দর্য মন খারাপটা ভুলিয়ে দেয়। পাহাড়, নদী, জঙ্গল আর চা বাগান সব পেছনে ফেলে এগোলাম বাড়ির দিকে। এখনের পথ বেশ অনেকটা, আর তার জন্য চাই ভরপুর এনার্জি। তবে ফিরতি পথেও আকাশের মুখ কিন্তু বেশ ভার। শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি, আর আমাদের ভিজে যাচ্ছে তাই অবস্থা। তবে আমাদের ফিরতে হবে কিন্তু আজই। তাই ফিরতি পথে মাঝে মাঝে চায়ের বিরতির সাথে ঠিক পৌঁছে গেলাম নিজেদের আশিয়ানায়।